আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের ধারাবাহিকতায়, প্রতিদিন বলতে আমরা রেগুলারলি যে ধারাবাহিকতা মেনটেন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির যে কোর্স টপার্স, এনইউ টপার্স 1.0 যে ফ্রি ক্লাসগুলো আমরা প্রশ্ন সলভ ক্লাস, বেসিক ক্লাস, জিকে, বাংলাদেশ বিষয়াবলী, সাধারণ জ্ঞান, বাংলা এবং ইংরেজির যে ফ্রি ক্লাসগুলো অ্যারেঞ্জ করছি, সেই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমাদের ইংরেজি প্রশ্ন সলভ ক্লাস। আমরা কোন বছরের প্রশ্নটা সলভ করব সেটা হলো 2011-12 সেশনের ইংরেজি প্রশ্নটা আজকে সলভ ক্লাস নিয়ে এসেছি। খুবই চমৎকার একটি ক্লাস হতে যাচ্ছে প্রতিদিনের ধারাবাহিকতায়। আজকেও আমরা সুন্দর একটি ক্লাস করতে যাব। তারিকুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আর যারা ক্লাসে যুক্ত হচ্ছেন, আমি একটু সময় নিয়ে নিব। ভালো একটা ক্লাসের আগে একটু ওয়ার্ম আপ সেশনের প্রয়োজন আছে। গত ক্লাসে আমরা 12-13 সেশনের যে প্রশ্নটি সলভ করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে গ্রামার পার্ট, ভোকাবুলারি পার্ট এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের প্যাসেজ থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে প্রতি বছর। তো প্যাসেজটা কিভাবে সলভ করতে হয় সেটার কিন্তু প্রতিনিয়ত একের পর এক বিভিন্ন ট্রিক্স এর মাধ্যমে, বিভিন্ন ক্লু এর মাধ্যমে এবং বিভিন্ন ইফেক্টিভ ওয়েতে আমি কিন্তু বারবার বলে যাচ্ছি যে এই 5টা নাম্বার আমার খুবই ইম্পর্টেন্ট। এই 5 নাম্বারে এমন অনেক স্টুডেন্ট আছে যারা টাচই করতে পারবে না, কিন্তু আমরা বারবার বলে দিচ্ছি যে কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন আনসার করতে হবে, কোন জায়গাটিকে ফোকাস করলে আমি প্রশ্ন আনসার করতে হবে, এটা কিন্তু আমরা বারবার বলে দিচ্ছি। আর সবচাইতে মজার ব্যাপার হলো সারা বাংলাদেশ থেকে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া কিন্তু আমরা পাচ্ছি। এনইউ টপার্স যে ব্যাচটা, আমি একটু মনে করিয়ে দিতে চাই যে আমাদের যে ব্যাচটা এনইউ টপার্স, সেই ব্যাচে কিন্তু ইতোমধ্যেই অনেক শিক্ষার্থী জয়েন করে ফেলছে। আমাদের এনইউ টপার্স ব্যাচে কিন্তু ইতোমধ্যেই অনেক শিক্ষার্থী জয়েন করে ফেলছে এবং আমরা কনফিডেন্ট যে আমরা এই যে স্টুডেন্টদেরকে নিয়ে যে আমাদের যাত্রা, সেটা কিন্তু দারুণ একটা পর্যায়ে পৌঁছাবে। আমি একটু জাস্ট রিমাইন্ডার দিতে চাই, এনইউ টপার্স, এনইউ, আমি জাস্ট একটু কালারটা, যেহেতু এটা টপারের একটা ব্যাপার আছে, টপার্স 1.0 এটা কিন্তু একটা দারুণ একটা সুযোগ হতে যাচ্ছে। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে এখন থেকে প্রস্তুতি নিতে চায় তাদের জন্য এটা কিন্তু দারুণ একটা সুযোগ। তারিকুল ইসলাম, তন্নি, পুষ্প, সানজিন, প্রীতি সবাই কিন্তু পরিচিত মুখ। প্রতিদিনই ক্লাসে যাদেরকে আমি উপস্থিত দেখতে পাই তারা কিন্তু আজকে জয়েন করে ফেলছে। আপনাদের কাজ হলো বন্ধুদের সাথে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন এবং মেনশন করে দিন যারা রেগুলার ক্লাস করে। আমরা আজকে ক্লাসে কি পড়তে যাচ্ছি সেটা এক নজরে আমি একটু দেখে নিতে চাই। আমরা এই যে প্যাসেজ থেকে ক্লাসটা করব, প্যাসেজের হাউ ডিড দ্য এলিফ্যান্ট লুক, তারপরে এখানে কি কি প্রশ্ন আছে আমরা একটু দেখব। এটা হলো সি অফ ফেসেস মিন্স, এখানে আমাদের 5টা প্রশ্ন আছে প্যাসেজ থেকে। এরপরে আমাদের ভয়েস থেকে প্রশ্ন আসতেছে, এখানে অ্যাজ ইফ থেকে প্রশ্ন আসছে, তার মানে রাইট ফ্রম ভার্ব থেকে প্রশ্ন আসতেছে। ইন এ নাটশেল অর্থটা কি, এটা একটা ফ্রেজ, ইডিয়মস থেকে প্রশ্ন। তারপরে স্পেলিং থেকে প্রশ্ন আসতেছে। তারপরে এখানে রাইট প্রিপোজিশন মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন আসতেছে। যারা ক্লাসে জয়েন হয়েছেন সবাইকে বলবো পরিচিতদেরকে মেনশন করে দেন এবং ক্লাসটা খুবই মজার একটা ক্লাস হতে যাচ্ছে। চমৎকার একটা প্রশ্ন সলভ ক্লাস আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, যারা লাইভে যুক্ত আছেন সবাইকে বলবো আপনাদের প্রাইভেট গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ বা যেখানেই পারেন ক্লাসটা অবশ্যই শেয়ার করে দেবেন, যেন ক্লাসটা খুবই ইন্টারেক্টিভ হয়, সবাইকে নিয়ে যেন আমরা ক্লাসটা করতে পারি। আমরা প্রশ্ন সলভে চলে যাই। আমরা বারবার বলে আসছি, বারবার আমি যে জিনিসটা আমি রিমাইন্ডার দিয়েছি যে প্রশ্ন সলভের ক্ষেত্রে, বিশেষ করে প্যাসেজ সলভের ক্ষেত্রে আমরা প্রথমে কোশ্চেনটাকে ফোকাস করব। আমরা প্রথমে কোশ্চেনে যাব, আমরা প্রথমে প্রশ্নটা দেখে নেব, প্রশ্ন দেখে তারপরে আমরা প্যাসেজ যাব। আমরা দেখি হোয়াই ডিড দ্য ন্যারেটর ডিসাইড এগেইনস্ট শুটিং দ্য এলিফ্যান্ট। তো আমাদের আজকের যে ক্লাসটা, এখানে আমরা মেইনলি যে প্যাসেজটা সলভ করতে যাচ্ছি সেটা হলো একটা বন্য হাতি বা হাতিকে শুট করা অথবা তাকে রেস্কিউ করা, মানে তাকে মেরে ফেলা অথবা তাকে উদ্ধার করা, এই রিলেটেড আমরা একটু দেখে নিই। অ্যাজ সুন এজ আই স দ্য এলিফ্যান্ট আই নিউ উইথ পারফেক্ট সার্টেনিটি দ্যাট আই অট নট টু শুট হিম। মানে এটা হলো একটা বন্য হাতির আক্রমণ থেকে বাঁচার জন্য তাকে কি আমরা শুট করে ফেলবো নাকি তাকে রেস্কিউ করব, এই রিলেটেড একটা প্রশ্ন। এখন এখানে আমরা দেখি যে ন্যারেটর কেন তাকে হত্যা না করার সিদ্ধান্ত নিয়েছিল। এখানে অপশনগুলো দেখি, হি ওয়াজ অ্যাফ্রেইড। এখন কথা হলো যে একজনকে যখন আমি আক্রমণ করি বা তাকে মেরে ফেলি, তার প্রতি আমি ভীত থাকলে এই সিদ্ধান্তটা নেই।
আমি যদি ভীত না হই তাহলে কিন্তু আমি তাকে মেরে ফেলবো না। এখন ন্যারেটর ভীত ছিলেন না, তিনি ভীত ছিলেন না, তার মানে আমার প্রথম অপশনটা বাদ যাচ্ছে। আমি এইভাবে অপশনগুলো বাদ দিব। দ্য এলিফ্যান্ট ওয়াজ অ্যাট আ ডিস্টেন্স, অ্যান এলিফ্যান্ট ইজ ইউজফুল অ্যান্ড ভ্যালুয়েবল, দ্য এলিফ্যান্ট ওয়াজ হিউজ। এখন হাতিটা যদি বড় হয়, আমি যদি তার প্রতি ভীত হই তাহলে তো আমি তাকে মেরে ফেলবো। আমার ডি নাম্বার অপশনও এখানে বাদ যাচ্ছে। তাহলে রইল দ্য এলিফ্যান্ট ওয়াজ অ্যাট ডিস্টেন্স। তো আসলে এলিফ্যান্টটা খুব বেশি দূরে ছিল না, দূরে ছিল না, এটা কাছাকাছি ছিল। যে যিনি বর্ণনা করছেন এই বর্ণনাটা ওনার কাছাকাছি। আই ডিড নট ওয়ান্ট টু শুট হিম, আমি তাকে শুট করতে চাইনি। কেন শুট করতে চাইনি? কারণ কি? নো মোর ডেঞ্জারাস দ্যান এ কাউ, দ্য এলিফ্যান্ট লুকড নো মোর ডেঞ্জারাস দ্যান এ কাউ, এটাকে গরুর চাইতে বেশি মারাত্মক মনে হয় না। তার মানে কি? অ্যান এলিফ্যান্ট ইজ ইউজফুল অ্যান্ড ভ্যালুয়েবল, এটা খুব বেশি দূরেও ছিল না। তাহলে এই তিনটা অপশনই বাদ গেল। তার মানে হাতিটা ছিল উপকারী এবং মূল্যবান। একটা হাতি আমরা যখন একটা বন্য প্রাণী দেখি, সেটা এখানে কিন্তু একটা মেসেজও আসে, আমরা অকারণে প্রাণী হত্যা বা অকারণে বন্য প্রাণী হত্যা করবো না, এরকম একটা মেসেজ কিন্তু আছে। তাহলে আনসার কি হচ্ছে? তারিকুল ইসলাম। আচ্ছা, তারিকুল ইসলাম ভর্তি হতে চাই, ভর্তির প্রসেসটা আমি ক্লাসের ফাঁকে বলে দেওয়ার চেষ্টা করবো। আর সবচেয়ে বড় কথা হলো যে পেজে মেসেজ দেয়, আমরা যে পেজ থেকে ক্লাসটা করতেছি সেই পেজে মেসেজ দিলেই কিন্তু হবে। ওকে, আমরা একটু আনসার করার চেষ্টা করি। তাহলে আনসারটা কি হচ্ছে? এখানে তিনটা অপশন যেহেতু আমি বাদ দিছি, তাহলে কারেক্ট আনসার হচ্ছে সি, অ্যান এলিফ্যান্ট ইজ ইউজফুল অ্যান্ড ভ্যালুয়েবল। আনসার হচ্ছে কি? সি, কারণ বাকি তিনটা অপশন এখানে অ্যাপ্রোপ্রিয়েট না। এইভাবে আমরা আনসার করার চেষ্টা করব। 2 নম্বর অপশন চলে যাই। হাউ ডিড দ্য এলিফ্যান্ট লুক? হাউ ডিড দ্য এলিফ্যান্ট লুক, কিরকম দেখতে? আমরা জাস্ট একটু খেয়াল করি যে দ্য এলিফ্যান্ট লুকড নো মোর ডেঞ্জারাস দ্যান এ কাউ, এই অংশটা আমরা একটু খেয়াল করি। নো মোর ডেঞ্জারাস দ্যান এ কাউ, একটা গরুর চাইতে বেশি ডেঞ্জারাস বা বিপজ্জনক তাকে মনে হয়নি। তাহলে আমরা যদি এটা বিপজ্জনক না মনে হয় তাহলে আমার আনসারটা কি হবে? আমি একটু খেয়াল করি। আমার যদি বিপজ্জনক না মনে হয় তাহলে আনসার কি হবে? নো মোর ডেঞ্জারাস। স্যাভেজ, স্যাভেজ মানে হলো যে একটু কেমন জানি স্যাভেজ টাইপের, যে মানে লাগাম ছাড়া। ডেঞ্জারাস, ফিয়ার্স অ্যান্ড হিউজ, মানে এটা আতঙ্ক বা অনেক বেশি বড়, এরকম কিন্তু একটাও মনে হয় না। স্যাভেজ মনে হয় নাই। অবশ্যই নো মোর ডেঞ্জারাস দেন কাউ, নো মোর ডেঞ্জারাস দেন কাউ, দেন কাউ, মানে এটা গরুর চাইতে খুব বেশি মারাত্মক মনে হয় না। তার মানে কি? এটা ডেঞ্জারাস না, সেফ এস কাউ, এটা গরুর মতো শান্ত বা নিরাপদ মনে হয়েছিল, শান্ত এবং নিরাপদ মনে হচ্ছিল। যে আমার এখানে ন্যারেটিভ বা যে বর্ণনা করতেছে তার কাছে গরুর মতোই শান্ত মনে হয়েছে। আমরা এখানে প্যাসেজে দেখি সুন্দর করে দেওয়া আছে, লুকড নো মোর ডেঞ্জারাস দ্যান এ কাউ, একটা গরুর চাইতে এটা খুব বেশি ডেঞ্জারাস না। তাহলে আনসার কোনটা হবে আমরা একটু শুনতে চাই। যেহেতু নো মোর ডেঞ্জারাস, এখানে ডেঞ্জারাস তো অবশ্যই না। তারপরে ফায়ার্স এন্ড হিউজ, এটা হচ্ছে না, কারণ এটা অনেক বড় ছিল, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ফিয়ার্স মানে হলো যে যেটা বিভীষিকাময়, যেটা আসলে আতঙ্ক ছড়ায় দেয়, এরকম। তাহলে আনসার কি হবে? প্রীতি 2 এর আনসার বলছে এ। তার মানে আমাদের সহজেই বোঝা যাচ্ছে যে অ্যাজ সেফ অ্যাজ কাউ, এটা গরুর মতোই নিরাপদ ছিল। মানে নো মোর ডেঞ্জারাস দেন কাউ মানে কি? এটা নিরাপদ ছিল। তানজিন আক্তার বলে ফেলছে, এটা কিন্তু কঠিন না। তন্নি, পুষ্প, সাদিয়াও আনসার করতেছে। তার মানে আমরা একটা জিনিস খেয়াল করি, আমাদের প্যাসেজ থেকে আনসারগুলা কিন্তু কঠিন মনে হলেও এটা কিন্তু খুব একটা কঠিনের পর্যায়ে পড়ে না, এটা সহজ হিসেবে আমাদের নিতে হবে। ওকে ওকে, আচ্ছা, আমরা পরের প্রশ্নটা দেখি। হোয়াট প্রবলেম ডিড দ্য ক্রাউড ক্রিয়েট? মানে ওই হাতিটাকে দেখার জন্য একটা ক্রাউড বা জনসমাগম বা মানুষের জমায়েত তৈরি হয়ে গেছিল। এই যে ক্রাউড একটা হলো কালেকটিভ নাউন। ক্রাউড কি নাউন? ক্রাউডটা হলো আমার কালেকটিভ নাউন। ক্রাউড একটা কালেকটিভ নাউন। ক্রাউড এটা হলো একটা কালেকটিভ নাউন। আমরা নাউন যখন পড়ছি মনে আছে, কালেকটিভ নাউন কি? মানে অনেকগুলা কমন নাউনের সমষ্টি, এটা হলো কালেকটিভ নাউন। তার মানে আমার ক্রাউডটা কি সমস্যা সৃষ্টি করছিল আমরা দেখি। তারপরে দেখি ওকে, but at that moment I glanced at the crowd that followed me. It was an immense crowd, 2000 at the least, and growing every minute. It blocked the road for a long distance. তার মানে কি বলতেছি? I glanced at the crowd, আমি তাকায় দেখলাম একটা জনসমাগম এবং এটা আমাকে ফলো করতেছে। It was an immense crowd, এটা ব্যাপক একটা জনসমাগম ছিল। 2000 at the least and growing every minute, 2000 মানুষ ছিল কমপক্ষে
এবং এটা প্রতি মিনিটে বৃদ্ধি পাচ্ছিল। ইট ব্লকড দ্য রোড ফর এ লং ডিস্টেন্স, ইট ব্লকড দ্য রোড ফর এ লং ডিস্টেন্স। তার মানে এটা কি সমস্যা করছে? ব্লকড দ্য রোড। এই ক্রাউডটা কি সমস্যা করছে? আমরা এখানে দেখি তো অপশনে আছে কিনা, মানে ক্রাউডটা কি প্রবলেম করছে, এটা কি অপশনে আমরা পাচ্ছি কিনা, একটু খেয়াল করি তো, কমেন্টে একটু জানাবেন যে আমরা এটা পাচ্ছি কিনা। একটু জানাবেন। দুয়ের হ্যাঁ সবারটা ঠিক আছে, নুসরাত ঠিক আছে, পুষ্প, সাদিয়া, সানজিন, তানজিনা সবারটা ঠিক আছে। তাজমিয়া আক্তার বলছে 3 সি, 3 সি। তার মানে আমরা দেখি যে ইটস সাইজ ওয়াজ ইমেন্স ক্রাউড, এটা সাইজ ইমেন্স ছিল, এটা আসলে না, এটা সমস্যা সৃষ্টি করে নাই। ইমেন্স ক্রাউড ছিল, এটা একটা নর্মাল একটা তথ্য, এটা সমস্যা সৃষ্টি করে নাই। ইট ওয়াজ ইনক্রিজিং এভরি মিনিট, এটা সমস্যা সৃষ্টি করে নাই। এই যে একটা হিউজ ক্রাউড, সেটা আমার কি সমস্যা সৃষ্টি করছে? ইট ব্লকড দ্য রোড, ইট ব্লকড দ্য রোড। প্রীতি বলছে, পুষ্প, সানজিন একটা, এটা সবারটাই ঠিক আছে। তার মানে আমরা দেখলাম যে সহজ, কিন্তু আমরা প্যাসেজ থেকে কিন্তু সহজেই বের করে ফেলতে পারি। এই যে আমি সহজেই দেখলাম যে ইট ব্লকড দ্য রোড ফর এ লং ডিস্টেন্স, মানে এটা লম্বা একটা কি তৈরি করছে, লম্বা একটা জ্যাম তৈরি করছে বা রাস্তা ব্লক করে ফেলছে অনেক দূর পর্যন্ত। সহজ কিন্তু, খুব কঠিন না। জিসান 3 সি বলছে, সাদিয়াও বলছে, দুজন সাদিয়া ক্লাস করতেছে। ওকে, আমরা পেয়ে গেলাম ইট ব্লকড দ্য রোড, মানে এটা রাস্তাটাকে ব্লক করে ফেলছিল। এটা সহজ আনসার, এটা খুব কঠিন মনে হয় নাই। তারপরে দেখি, হোয়াই ডিড দ্য ন্যারেটর রিয়েলাইজ দ্যাট হি উড হ্যাভ টু শুট দ্য এলিফ্যান্ট, মানে কেন ওই যে গল্পটা বর্ণনা করতেছেন তার কেন মনে হলো যে তাকে এই হাতিটিকে হত্যা করা বা শুট করা প্রয়োজন। আচ্ছা, আমরা একটু দেখি যে কেন মনে হলো। I looked at the sea of faces, faces all happy and excited over the beat of fun, all certain that the elephant was going to be shot. Suddenly, আমরা জাস্ট একটু খেয়াল করি, suddenly I realized that I should have to shoot the elephant after all. The people expected it of me. এই যে the people expected it of me and I had got to do it. মানে কি, ওই যে লোকগুলো আছে তারা আমার কাছে এটা প্রত্যাশা করতেছিল কি, I have to shoot the elephant, I have to shoot the elephant, আমাকে এই হাতিটিকে গুলি করা প্রয়োজন, হাতিটিকে গুলি করা প্রয়োজন। তার মানে এই যে গুলি করার পেছনে কারণটা কি? হি ওয়ান্টেড টু শুট ইট, এরকম না, সে তাকে হত্যা করতে চায় নাই, সে তাকে শুট করতে চায় নাই। দ্য এলিফ্যান্ট ওয়াজ অ্যাবাউট টু গেট ওয়াইল্ড, এরকম আমি কিছু দেখি নাই। তার মানে আমি যেটা পাইলাম, দ্য ক্রাউড এক্সপেক্টেড ইট অফ হিম, দ্য ক্রাউড এক্সপেক্টেড ইট অফ হিম। জাস্ট একটু বোঝার চেষ্টা করি যে আমি একটা জায়গায় আছি, এখানে একটা হাতি, সে একটা সার্কাসের মতো হয়ে গেছে, তো আশেপাশে অনেক মানুষ জমে গেছে। এখন ওই মানুষগুলা চাচ্ছে আমি যেন তাকে শুট করি, আমি যেন তাকে গুলি করি। এই কারণেই কিন্তু ওই যে যিনি গল্পটা বর্ণনা করতেছেন তার এরকম মনে হয়েছে যে দ্য ক্রাউড এক্সপেক্টেড ইট অফ হিম, মানে এটা তার কাছে চাইতেছে যে সে যেন শুট করে হাতিটাকে হত্যা করে। আমরা কিন্তু হুবহু এই উত্তরটাই পাইছি, দ্য ক্রাউড ওয়াজ হ্যাভিং ফান। ঠিক আছে, হ্যাভিং ফান, কিন্তু কেন শুট করতে হবে এটার কারণ হলো দ্য ক্রাউড এক্সপেক্টেড ইট অফ হিম। সানজিন আক্তার, তন্নি, 4 ডি, প্রীতি, তাজমিয়া আক্তার, সায়েম, সায়েম সবার আগে বলছে, জেসান বলছে, সাদিয়া, দুইজন সাদিয়া বলছে আনসারটা হলে 4। তার মানে এখন কঠিন মনে হচ্ছে, আমি জাস্ট একটা কথাই জিজ্ঞেস করি যে প্যাসেজ সলভ করা কি কঠিন মনে হচ্ছে? আমি জাস্ট এখানে প্রশ্ন দেখতেছি, এটা যায় প্যাসেজে খুঁজে পাচ্ছি, হুবহু কিন্তু পাওয়া যাচ্ছে, কঠিন মনে হওয়ার কোনো কারণ নাই। পুষ্প, মানে সবাই কিন্তু সঠিক আনসার দিতেছে, মানে কি এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে কিনা জাস্ট আমি একটু জানতে চাই। আর এর চাইতে সহজ করে বোঝানো সম্ভব কিনা আমি আসলে মানে সন্দিহান, আমি আসলে নিশ্চিত না। আপনারা একটু জানাবেন যে ক্লিয়ারলি সবকিছু বুঝতে পারতেছেন না। লাস্ট কোশ্চেন, সি অফ ফেসেস, সি অফ ফেসেস, এখানে সি অফ ফেসেস বলতে আসলে কি মিন করা হয়েছে? সি অফ ফেসেস, এখন আমরা একটু দেখি যে সি অফ ফেসেস এখানে কোথায় ব্যবহার করা হয়েছে। সি অফ ফেসেস এখানে I looked at the sea of faces, এই যে দেখেন এখানে I looked at the sea of faces, মানে কি আমি মানুষের সমুদ্র। আমরা যখন অনেক মানুষ দেখি তখন দেখি পত্রিকায় একটা শিরোনাম হয় যে জনসমুদ্র, জনসমুদ্র। আমরা এই শব্দটা তো নিশ্চয়ই শুনছি যে আমরা জনসমুদ্র মানে অনেক মানুষকে আমরা উল্লেখ করি জনসমুদ্র, জনসমুদ্র মানে কি একদম মানুষের সমুদ্র, মানুষে ভরে গেছে। সি অফ ফেসেস, এটাকে আমি বলি সি অফ ফেসেস। আমি যখন মানুষের লোকারণ্য দেখি সেই জায়গাটাকে আমি বলি কি সি অফ ফেসেস বা জনসমুদ্র। তাহলে এখানে কি বোঝাচ্ছে?
এখানে সি অফ বলতে কি বোঝাচ্ছে? এখানে সি অফ বলতে অনেক মানুষের ভিড়, জনসমুদ্র বোঝাচ্ছে। তাহলে আমি আনসারটা কোনটা নিতে পারি? কোনটা নিতে পারি? কোনটা? আনসারটা একটু শুনতে চাই, কমেন্টটা, সবার কমেন্টে একটু দেখতে চাই। পাঁচের বি, পাঁচের বি, এ লট অফ পিপল, মানে এটা সহজেই বোঝা যাচ্ছে যে অনেক মানুষ অর্থে আমরা এই যে সি অফ পিপল, সি অফ ফেসেস আমরা ব্যবহার করতেছি অনেক। পাঁচের এ না, হ্যাপি এন্ড এক্সাইটেড ফেসেস এরকম না, অনেক মানুষ। এখানে নুসরাত বলছেন, নুসরাত সাদিয়া বলছেন যে সি অফ পিপল বলতে হ্যাপি এন্ড এক্সাইটেড ফেসেস, নট লাইক দ্যাট, মানে এরকম না যে অনেক খুশি এবং খুবই উত্তেজিত মানুষজন, এরকম বোঝাচ্ছে না। সি অফ ফেসেস মানে অনেক বেশি মানুষ, এই অর্থটাই আমি আসলে এখানে দেখতে পাচ্ছি। তাহলে আনসার হচ্ছে পাঁচের আনসার হচ্ছে বি, পাঁচের আনসার হচ্ছে বি। আচ্ছা, আপনারা কি বুঝতেছেন? মানে বোঝা যাচ্ছে যা কিছু পড়াচ্ছি বা পড়ানোর চেষ্টা করতেছি, এটা কি বুঝতেছেন কিনা আমাকে একটু ক্লিয়ার করে জানাবেন। ওকে, পাঁচের আনসার হচ্ছে বি। তারপর আমরা দেখি হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য প্যাসিভ ফর্ম। প্যাসিভ মানে কি? আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ বলতে জানি। অ্যাক্টিভ মানে কোনো কাজ নিজে করা, আর প্যাসিভ মানে অন্যকে দিয়ে করানো, মানে যেটা কারো দ্বারা করানো হয়, দ্বারা দিয়ে করতে, মানে কোনো কারো দ্বারা কোনো কাজ করা হয়, তখন সেটা হয় প্যাসিভ ফর্ম। এখন দেখি সাম নিউ বিল্ডিংস বিল্ড বাই দ্য অথরিটি, বিল্ড বাই দ্য অথরিটি। এখন আমার প্যাসিভের ক্ষেত্রে আমরা মনে রাখবো, প্যাসিভের ক্ষেত্রে আমরা মনে রাখবো অক্সিলিয়ারি ভার্ব, ভার্ব প্লাস V3, এটা আমার থাকতে হবে। অক্সিলিয়ারি ভার্ব প্লাস V3, এটা হলো আমার প্যাসিভের স্ট্রাকচার। অক্সিলিয়ারি ভার্ব থাকতে হবে এবং V3 থাকতে হবে। সাম নিউ বিল্ডিংস, এখানে বিল্ড আছে, কিন্তু এখানে কি অক্সিলিয়ারি ভার্ব আছে? কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, অক্সিলিয়ারি ভার্ব নাই। আর বিল্ডটা আমার প্রেজেন্ট ফর্মে আছে, বিল্ড আমার প্রেজেন্ট ফর্মে আছে, তার মানে এটা ভুল। সাম নিউ বিল্ডিংস ওয়ার বিং বিল্ড, এখানে ওয়ারটা অক্সিলিয়ারি ভার্ব, তারপরে বিল্ড এটা হলো আমার V3, ওয়ারটা হলো অক্সিলিয়ারি ভার্ব, এটা হলো V3। দ্য অথরিটি ওয়াজ বিল্ডিং সাম নিউ বিল্ডিংস, ওয়াজ বিল্ডিং, এখানে বিল্ডিংটা এটা কিন্তু V3 ফর্মে নাই, এটা আমার ভার্ব প্লাস আইএনজি ফর্মে আছে, ভার্ব প্লাস আইএনজি ফর্মে আছে 3 নাম্বারটা। 4 নাম্বারটা দেখি, সাম নিউ বিল্ডিংস বিল্ট বাই দ্য অথরিটি, বিল্ট ঠিক আছে, কিন্তু এখানে আমার অক্সিলিয়ারি ভার্ব নাই। তার মানে 1 3 4 সবগুলাতে আমি কি পাচ্ছি না? প্যাসিভের কোনো স্ট্রাকচার পাচ্ছি না। প্যাসিভের স্ট্রাকচার কি? অক্সিলিয়ারি ভার্ব প্লাস V3, দুইটাই থাকতে হবে, অক্সিলিয়ারি ভার্ব প্লাস V3। তাহলে কোনটায় আছে আমার আনসার? ওকে, বি মনে হয়। আচ্ছা, 6 এর বি, তাহলে আমার আনসার হচ্ছে এইটাও ভুল, এইটাও ভুল। আনসার হচ্ছে কি 6 এর বি, কারণ প্যাসিভের স্ট্রাকচার অনুযায়ী বাকিগুলাতে আমার অক্সিলিয়ারি ভার্ব প্লাস V3 এইটা কোথাও নাই। তাহলে 6 এর আনসার হচ্ছে বি, 6 এর আনসার হচ্ছে বি। তারপর আমরা দেখি সাবিতা টক্স টু দ্য প্যাট বার্ড অ্যাজ ইফ অ্যাজ দো। আমরা একটা জিনিস মনে রাখি, অ্যাজ ইফ অ্যাজ দো একটা ফ্রেজ, অ্যাজ ইফ অ্যাজ দো একটা ফ্রেজ, আমরা মনে রাখবো যে অ্যাজ ইফ অ্যাজ দো, অ্যাজ ইফ অ্যাজ দো মানে কি? যেন এটা হতো, মানে এটা যেন এরকম হয়, যেন এরকম হয়। অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে আমার ভার্বের পাস্ট ফর্ম, ভার্ব পাস্ট ফর্ম মানে V2 আমার ভার্বের পাস্ট ফর্ম হয়। যেমন সাবিতা টক্স টু দ্য পেট বার্ড অ্যাজ ইফ ইট আন্ডারস্টুড হার, তাহলে আমরা জাস্ট খেয়াল করি, হি টকড অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, অ্যাজ ইফ হি নিউ এভরিথিং মানে সে এমন ভাবে কথা বলতেছিল যেন সে সব জানে, তাহলে আনসার কি হবে? আনসার হবে পাস্ট ফর্মে অ্যাজ ইফ হি আন্ডারস্টুড। তার মানে কি সাবিতা টক্স টু দ্য পেট বার্ড অ্যাজ ইফ ইট আন্ডারস্টুড হার, মানে এমন ভাবে সাবিতা পেট বার্ডের সাথে কথা বলতেছিল যেন সে সব বুঝতে পারতেছে। তাহলে 7 এর আনসার তাজমিয়া আক্তার বলছে ডি, তন্নি বলছে ডি, ইমন বলছে ডি। তার মানে আমার 4 নাম্বার অপশনটাই কারেক্ট। কেন? কারণ অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে সেটা পাস্ট ফর্মে যাবে।
ওকে, দ্য মিনিং অফ ইন আ নাটশেল। ইন এ নাটশেল শব্দটার মিনিং কি? ইন এ নাটশেল শব্দটার অর্থ হলো সংক্ষেপে বা ছোট করে, সংক্ষেপে। ইন এ নাটশেল মানে হলো সংক্ষেপে, এটা একটা ফ্রেজ, সংক্ষেপে বা সংক্ষিপ্ত করে। ইন এ নাটশেল মানে হলো সংক্ষিপ্ত করে বা ছোট করে। ওয়াইডলি মানে হলো বিস্তৃত ভাবে, বিস্তৃত। ওয়াইডলি মানে হলো বিস্তৃত, বিস্তৃত, এটা হচ্ছে না। তারপরে কমপ্লিটলি মানে পুরোপুরি, পুরোপুরি ভাবে আমি বলি নাই, পুরোপুরি ভাবে বলে। লার্জলি মানে বৃহৎ, মানে লার্জলি মানে বৃহৎ আকারে। তাহলে আমরা দেখি এখানে ব্রিফলি শব্দের অর্থ হলো সংক্ষেপে। আমরা বলি না যে ব্রিফ মানে নিউজ ব্রিফ বা ব্রিফিং নিউজ, আমরা বলি কি ব্রিফিং নিউজ মানে কি? ব্রিফিং নিউজ মানে হলো সংক্ষিপ্ত নিউজ। ব্রিফলি মানে শব্দের অর্থ হলো সংক্ষিপ্ত করা। ব্রিফলি মানে কি? সংক্ষিপ্ত। ব্রিফ মানে হলো ছোট করে বা সংক্ষিপ্ত করে। তাহলে আনসার কি হচ্ছে? ইন এ নাটশেল মানে হলো সংক্ষিপ্ত করে বা ছোট করে। তাহলে আনসার কি হচ্ছে? ব্রিফলি, ব্রিফলি। ওকে, বোঝা গেছে? 7 আনসার ডি। আমরা 8টাও করে ফেলছি, 8 আনসারটাও আমরা করে ফেলছি। 8 আনসারটা হচ্ছে ব্রিফলি। 8 আনসার হচ্ছে 1। খুবই সহজ কিন্তু, কারণ কি আমরা বাকি অর্থগুলা দেখি, ওয়াইডলি বিস্তৃত, কমপ্লিটলি পুরোপুরি ভাবে, আর লার্জলি মানে বৃহৎ আকারে, বড় করে। আমরা এরকম কোনো আনসার এখানে খুঁজে পাচ্ছি না। তাহলে আমরা দেখি যে 8 আনসার হচ্ছে এ, সবাই বলছে। ওকে, তারপর আমরা চলে যাই হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিং, আমাদের স্পেলিংটা কিন্তু অনেক বেশি জরুরি এবং সহজ সহজ স্পেলিং আসতেছে, সহজ সহজ স্পেলিং আসতেছে। আমরা ওই দিন দেখলাম না যে ডিসেন্ট্রি, ডিসেন্ট্রি শব্দটা আমরা দেখেছিলাম TERY, TRY না কিন্তু ডিসেন্ট্রি। আজকেও একটা শব্দ দেখছি অ্যাসার্টেইন। অ্যাসার্টেইন মানে হলো নিশ্চিত ভাবেই বা নিশ্চিত করে। অ্যাসার্টেইন শব্দের অর্থ কি? নিশ্চিত করেই বা নিশ্চিত ভাবেই। ওকে, আচ্ছা, এটার বানানটা আমি একটু অ্যাসার্টেইন লিখে দিই, এস মতো CERTAIN, অ্যাসার্টেইন। এটা মানে হলো নিশ্চিত ভাবে। আমি এস দিয়ে মনে রাখবো আর সার্টেইন দিয়ে মনে রাখবো। এস মানে মতো আর সার্টেইন মানে হলো নিশ্চিত। তার মানে নিশ্চিত ভাবে অর্থে আমরা অ্যাসার্টেইন ব্যবহার করব। অ্যাসার্টেইন, অ্যাসার্টেইন। তাহলে আনসার কোনটা হচ্ছে? 9 আনসার কি হচ্ছে একটু খেয়াল করি। 9 আনসার কি হচ্ছে? অ্যাসার্টেইন। আনসার হচ্ছে ডি, আনসার হচ্ছে ডি। বাকি সবগুলাই ভুল, বাকি সবগুলাই কি? বাকি সবগুলাই আমার ভুল। তারপরে আমরা 10 নম্বরে চলে যাই। হি ইজ সুপেরিয়র। সুপেরিয়র খুবই সহজ, হি ইজ সুপেরিয়র। আমরা জানি যে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা দেন ব্যবহার করি। সাধারণত আমরা কি ব্যবহার করি? দেন ব্যবহার করি। কিন্তু আমাদের কিছু ল্যাটিন কম্পারেটিভ ওয়ার্ড আছে, যেমন সুপেরিয়র, ইনফিরিয়র, প্রায়র, জুনিয়র, সিনিয়র। আমরা মনে রাখবো সিনিয়র, জুনিয়র, প্রায়র, ইনফেরিয়র, সুপেরিয়র। এগুলার পরে আমাদের টু বসে। এগুলার পরে কি বসে? টু বসে। সিনিয়র টু, জুনিয়র টু, প্রায়র টু, ইনফেরিয়র টু, সুপেরিয়র টু। এগুলোর পরে আমরা কি ব্যবহার করি? টু ব্যবহার করি, টু ব্যবহার করি। ওকে, আচ্ছা, অ্যাসার্টেইন 9 ডি সবাই বলছে, প্রীতি বলছে, পুষ্প বলছে, নুসরাত বলছে, সানজিন, সবাই ডি বলছে। আমরা এটা দেখি হি ইজ সুপেরিয়র টু মি, টু মি। তাহলে আনসার কি? আনসার হচ্ছে বি, আনসার হচ্ছে বি। এটা খুব কঠিন না, একেবারেই সহজ পড়া, এটা একেবারেই সাবলীল ভাবে আমরা আনসার করতে পারি। তাহলে আনসার হচ্ছে 2। তারপর দেখি মাই ফাদার সেড টু মি ডু নট ওয়েস্ট ইউর টাইম। ডু নট ওয়েস্ট ইম্পারেটিভ সেন্টেন্সে, ইম্পারেটিভ সেন্টেন্সে, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি আমাদের ডু নট থাকে তাহলে আমরা ফরবেড ব্যবহার করতে পারি। ফরবেড, ফরবেড। ডু নট থাকলে ফরবেড ব্যবহার করতে পারি, কিন্তু এরপরে আর নেগেটিভ হবে না। এরপরে কি হবে না? নেগেটিভ হবে না, নেগেটিভ হবে না। আমরা ফরবেড মানেই এটা একটা নেগেটিভ ওয়ার্ড। এটা একটা কি ওয়ার্ড? ফরবেড মানেই নেগেটিভ ওয়ার্ড। মাই ফাদার টোল্ড মি দ্যাট আই ডু নট ওয়েস্ট, দ্যাট হবে না, কারণ কি এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা টু ব্যবহার করি, দ্যাট হবে না, দুইটাই ভুল। দ্যাট ভুল, দ্যাট ভুল। মাই ফাদার টোল্ড মি টু ওয়েস্ট নট মাই টাইম, ওয়েস্ট নট এরকম হয় না, আমরা সরাসরি দেব মাই ফাদার ফরবেড মি টু ওয়েস্ট মাই টাইম। আমার বাবা আমাকে নিষেধ করছে সময় নষ্ট করার জন্য, সময় নষ্ট করার জন্য নিষেধ করছে। আমরা নিষেধ শব্দটা একটা নেগেটিভ। আমরা ফরবেড যখন বলে ফেলছি তখন আর নট দেওয়ার প্রয়োজন নাই। এরপরে আমরা জাস্ট টু ওয়েস্ট মাই টাইম, কারণ টুটা হলো আমার ইম্পারেটিভ সেন্টেন্সের কানেক্টর। ওকে, 10-এর 11-র সি, হ্যাঁ 11-র সি। সানজিন একটা সবার আগে বলে ফেলছি, ইমন, গুড। তারপর আমরা দেখি
সাম পিপল, পরের প্রশ্নটা কি, সাম পিপল হ্যাড টু এসকেপ ইন বোটস হোয়েন দ্য রিভার ওকে, আমরা একটু খেয়াল করি, সাম পিপল হ্যাড টু এসকেপ ইন বোটস, কিছু মানুষকে এসকেপ করতে হবে, এসকেপ মানে উদ্ধার করা বা কাউকে কোনো একটা বিপদ থেকে সরিয়ে নিয়ে আসা, উদ্ধার করা, ইন বোটস হোয়েন দ্য রিভার ড্যাশ ইটস ব্যাংক, মানে বোঝানো হয়েছে যে কিছু মানুষকে নৌকা দিয়ে উদ্ধার করতে হবে যখন দ্য রিভার, যখন নদীটা কি পানিতে পরিপূর্ণ হয়ে যায়, ওভারথ্রু, ওভারকেম, ওভারপাওয়ার্ড, এই যে শব্দগুলা এগুলো কিন্তু একটাও পরিপূর্ণ হওয়া বোঝায় না। নদী পরিপূর্ণ হওয়া অর্থে আমরা ওভারফ্লো ব্যবহার করি। ওভারফ্লো মানে কি, নদীর পানি যদি নদীর তীরের উপরে উঠে যায়, পানি ওভারফ্লো হয়। আমরা কি বলি যে কোথাও যদি পানি বেশি প্রবাহিত হয় সেটাকে আমরা বলি পানির ওভারফ্লো। যখনই নদীতে পানি বেশি প্রবাহিত হচ্ছে তখনই কিন্তু মানুষকে উদ্ধার করার প্রশ্ন আসছে। তার মানে ওভারথ্রু হচ্ছে না, ওভারকেম মানে অতিক্রম করা, ওভারপাওয়ার্ড হচ্ছে না, ওভারফ্লোড। তাহলে আনসার কি হবে, আনসার হবে 2। ওকে, 13 নম্বর চলে যাই। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এই প্রশ্নটা আসলে হলো জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব থেকে। একটা জিনিস মনে রাখবো যে আমাদের যখন কোনো শব্দ, যখন ভার্ব প্লাস আইএনজি এটা হলো পার্টিসিপল এবং জিরান্ডের স্ট্রাকচার, যখন কোনো শব্দ নাউনকে যখন মডিফাই করে তখন সেটা কি হয়ে যায়, যখন মডিফাই করে তখন সেটাকে আমরা বলবো পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ, CIPLE বা অ্যাডজেক্টিভ। তার মানে আমি দেখতেছি এই স্টোন, এটা হলো আমার নাউন, স্টোনটা কি নাউন, তো স্টোনটা কেমন, আমি নাউনকে প্রশ্ন করলাম যে স্টোনটা কেমন স্টোন, এটা আমি বলতেছি রোলিং স্টোন। আমি যখন বলতেছি ডু নট গেট ইনটু দ্য রানিং ট্রেন, মানে রানিং ট্রেন, সুইমিং স্নেক, ড্রাউনিং ম্যান, এই যে আমি যখন নাউনকে মডিফাই করতেছি তখন সেটা কি হয়ে যাচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ, আচ্ছা, এখানে দুইটাই অপশনে আছে, যেহেতু এটা ডিরেক্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে আমরা আনসার করব পার্টিসিপল। এটা একটা অ্যাডজেক্টিভেরও কাজ করে, এটা ভুল না, এটাও কারেক্ট আনসার, কারণ এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। আমি অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল দুইটাই বলতে পারি এটাকে, অপশনে যেহেতু দুইটাই আছে আমি দুইটাই আনসার বলে দিচ্ছি। এখন পরীক্ষার হলে আমরা চিন্তা করি যেহেতু এখানে পার্টিসিপল ডিরেক্ট আছে তাহলে আনসারটা পার্টিসিপল দেওয়াই বেটার, বুঝতে পারছো? ওকে, তারপরে আমরা পরের প্রশ্নে চলে যাই। এখানে বলা আছে যে হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড শর্টলি। এখানে শর্টলি শব্দটার ভার্ব কি এটা আমার বলা আছে। শর্টলি মানে হলো সংক্ষেপে, যেহেতু LY আছে, শব্দের শেষে LY থাকলে সেটা নাউন, শর্টলি। এখন এই ক্ষেত্রে TTY, নেস, হু, ডম, ইজম এগুলো হলো আমার অ্যাবস্ট্রাক্ট নাউনের কারণ। এইখানে শর্টলি শব্দটা আমার, শর্টলি যখন আমি বলতেছি সংক্ষেপে, আমি বললাম যে ডু দ্য সাম শর্টলি, অঙ্কটা সংক্ষেপে করে ফেলো। কিভাবে করবা, তার মানে এটা অ্যাডভার্বের কাজ করতেছে, তো শর্টলি মানে সংক্ষেপে করে ফেলো। তো এইটাকে আমি যখন বলবো যে সংক্ষেপণ করো, মানে এইটার ভার্ব ফর্ম হলো শর্টেন। এখানে শর্ট এটা হলো অ্যাডজেক্টিভ, শর্ট কি অ্যাডজেক্টিভ, শর্টার এটাও অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ফর্ম, শর্টনেস এটা হলো নাউন, তার মানে ভার্ব হলো আমার শুধুমাত্র এইটা। তাহলে আনসার কি হবে, আমি ভার্ব দেখতেছি কোনটা, এখানে সুন্দর করে দেয়া আছে শর্টেন, শর্টলির ভার্ব ফর্ম কি শর্টেন। চোদ্দ নাম্বার আনসার কি হচ্ছে তাহলে, 14 নাম্বার যারা ক্লাস করতেছে একটু আনসার আমাকে বইলো, কারেক্ট আনসারটা বলে দিও। 14 নাম্বার, 14C, গুড, শর্টেন, 14 আনসার হচ্ছে সি। তারপর আমরা 15 নম্বরে চলে যাই। 15 নাম্বার ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা একদম সহজ, লিখিতভাবে মানে এটা একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে লিখিতভাবে। আমরা লিখিতভাবে অভিযোগটা জানাইছি, তার মানে কি আমরা কিভাবে জানাইছি, লিখিতভাবে জানাইছি। তাহলে আনসার কোনটা হচ্ছে, আনসার সি। এটা একটা ইম্পর্টেন্ট ফ্রেজ, ইন ব্ল্যাক এন্ড হোয়াইট মানে হলো লিখিতভাবে। আনসার কি হবে, লিখিতভাবে মানে হচ্ছে ইন রাইটিং। তারপরে চলে যায় দাও সিনোনিমাস ফ্রেইল মানে হলো ভঙ্গুর। একটা শব্দ আছে ফ্রেইলটি, দাই নেম ইজ উইমেন, নেম ইজ
উইমেন, এটা একটা শেক্সপিয়রের একটা বিখ্যাত উক্তি, ফ্রেইলটি দ্য নেম ইজ উইমেন। ফ্রেইলটি মানে হলো ভঙ্গুরতা বা যেটা ভেঙে যায় বা সহজে যেটা ভেঙে পড়ে সেটা হচ্ছে আমার ফ্রেইলটি। তার মানে এখানে ফ্রেইলটি শব্দটা ডেলিকেট শব্দটা হচ্ছে ভঙ্গুর বা নাজুক। এখানে রোবাস্ট আমরা হয় না, রোবাস্ট মানে হলো বিস্তৃত, এটাও হচ্ছে না, সফট নরম, স্ট্রং শক্ত হচ্ছে না, ডেলিকেট মানে ভঙ্গুর বা নাজুক। তাহলে আনসার হচ্ছে ডেলিকেট। 16 নাম্বার আনসার হচ্ছে 4। ওকে, তারপর আমরা দেখি দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ দ্য সেন্টেন্স। ট্রেনটি ঠিক সময়ে ঢাকা পৌঁছেছিল। ট্রেনটি ঠিক সময়ে ঢাকা পৌঁছেছিল, কি হবে আনসার? ট্রেনটি ঠিক সময়ে ঢাকা পৌঁছেছিল। ঠিক সময়ে পৌঁছা, আমরা টু টাইম, এট টাইম, আমরা একটা জিনিস মনে রাখবো যে ঠিক সময়ে পৌঁছা মানে ইন টাইম, সঠিক সময় বা সঠিক সময়ের মধ্যে পৌঁছা অর্থে আমরা ইন টাইম ব্যবহার করি, প্রিপজিশন ইন টাইম ব্যবহার করি। আই রিচড মাই স্কুল ইন টাইম, আমি আমার স্কুলে পৌঁছেছিলাম ঠিক সময়ের মধ্যে, ইন টাইম, কোন সময়ের মধ্যে বোঝাইতে আমরা ইন টাইম ব্যবহার করি। তাহলে টু টাইম আমার হচ্ছে না, এট টাইম হচ্ছে না, তিনটাই ভুল, টু এট তিনটাই ভুল। তাহলে আনসার কি হবে? আনসার হবে ডি, ইন টাইম। তারপর আমরা দেখি হ্যামলেট ইজ রিটেন বাই। হ্যামলেট কে লিখছেন? এই যে আমি জাস্ট একটু আগেই লিখে আসলাম ফ্রেইলটি দ্য নেম ইজ উইমেন, এটা হলো উইলিয়াম শেক্সপিয়রের একটা বিখ্যাত উক্তি। এটা আমার এই যে হ্যামলেট যে এটা এখান থেকে নেওয়া হয়েছে, উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত একটা ট্র্যাজেডি বা ট্রাজিকমেডি যেটাই বলি, এইটা এখান থেকে নেওয়া হয়েছে উইলিয়াম শেক্সপিয়রের হ্যামলেট থেকে। বোঝা গেছে? তাহলে আনসার কি হবে? একটা বিখ্যাত ট্র্যাজেডি নাটক। তাহলে আনসার কি হবে? এটা আর বলে দিলাম না, এটা তারপরে দাগায় রাখি, পরে আবার ভাববা যে আনসারটা বললাম না। তাহলে উইলিয়াম শেক্সপিয়র আনসার। ওকে, তারপরে দেখি রবীন্দ্রনাথ ঠাকুর ও নোবেল প্রাইজ ফর রাইটিং। রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য পুরস্কার পেয়েছিলেন? বোঝা যাচ্ছে? মানে খুব কঠিন মনে হওয়ার সুযোগ নেই। 18টি, আচ্ছা 19। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেলের জন্য আমি একটু লিখি গীতাঞ্জলির জন্য, গীতাঞ্জলি যে একটা কাব্যগ্রন্থ আছে, গীতাঞ্জলি সং অফারিংস, এটা হলো আমার গীতাঞ্জলির অনুবাদ, যে কাব্যগ্রন্থটার জন্য রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন। তাহলে তিনি নাটকের জন্য পান নাই, উপন্যাসের জন্য পান নাই, শর্ট স্টোরি ছোট গল্পের জন্য পান নাই, তাহলে তিনি নোবেল পাইছেন কিসের জন্য? কবিতার জন্য। আনসার তাই দেয়া আছে। ওকে, ইফ ইউ হ্যাপেন টু গ্রিট ইউর ফ্রেন্ড এট 11 PM, 11 PM মানে কি? 11 PM মানে হলো রাত 11টা। 11 PM মানে কি? নাইট। তো আমি যখন রাত 11টায় আমার বন্ধুর সাথে দেখা করতেছি, তাকে আমি গুড লেট ইভিনিং বলবো, নাকি গুড লেট ইভিনিং বলবো, নাকি গুড ইভিনিং বলবো, না গুড নাইট বলবো? আমি রাত 11টায় আমার বন্ধুকে কি গুড ইভিনিং বলে সে আমার ধরে পিটাবে, বলবে এই গাধা হইছি আমি যে রাত 11টায় আমি একজনকে গুড ইভিনিং বলতেছি। এটা আনসার হবে না। তাহলে আনসার যেটা আমার সেটা এখানে দেওয়া আছে। পরের প্রশ্নে আমি দেখি যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমি কারেক্ট সেন্টেন্সটা আমি এখানে চুজ করি। ওকে, she has difficulty to walk, 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 to walk আমার এখানে হচ্ছে না, to walk হবে না। তারপরে she has difficulty, ওকে, has difficulty আমি এটা দিলাম with walk, with এর পরে আমার অবশ্যই এখানে with এর পরে walking হবে, এটাও ভুল। she has difficulty for walking হয় না, she has difficulty in walking, she has difficulty in walking, তার হাঁটার মধ্যে মানে কঠিনতা আছে বা কাঠিন্য আছে। she has তার মানে হাঁটতে কষ্ট হয়, এই অর্থে আমরা she has difficulty in walking। in এর পরে প্রিপজিশন যদি থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি বসে, in প্রিপজিশন যদি থাকে তাহলে ভার্বের সাথে কি বসে? আইএনজি বসে, এটা আমরা জানি। in প্রিপজিশন ভার্বের সাথে আইএনজি বসে। ওকে, আচ্ছা, এরপরে প্রশ্নটা হলো দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফায়ার্স শব্দটার অ্যান্টোনিম কি? ফায়ার শব্দটা হলো যে খুব
অভদ্র বা খুব চঞ্চল প্রকৃতির, ফায়ার্স মানে একটু অ্যাগ্রেসিভ, রুড বা এই প্রকৃতির। আর এখানে আমরা দেখি লেজি মানে অলস, আমার চাইছে কি অ্যান্টোনিম, বিপরীত শব্দ। তো আমি যদি বিপরীত শব্দ খুঁজতে যাই তাহলে আমরা দেখবো লেজি মানে অলস হচ্ছে না, ফায়ার্স মানে যেক্ষেত্রে আমার অভদ্র বা অ্যাগ্রেসিভ রুড বুঝাচ্ছে, স্ট্রং মানে শক্তিশালী এটা হচ্ছে না, উইক মানে দুর্বল, দুর্বল এটাও হচ্ছে না। তার মানে মিক শব্দটা হলো শান্ত বা দুর্বল, নরম প্রকৃতির, শান্ত বা নরম প্রকৃতির, শান্তশিষ্ট প্রকৃতির বৈশিষ্ট্য থাকে না যে হি ইজ এ মিক পারসন, মানে সে শান্তশিষ্ট বা দুর্বল প্রকৃতির। তো এই ক্ষেত্রে আমরা মিক শব্দটা ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা, এ somewhat afraid soldier, এ somewhat afraid soldier মানে কি বোঝাচ্ছে যে afraid soldier, এ somewhat afraid soldier মানে একটা জিনিস যেটা সোলজারকে ভীত করে, afraid soldier। জাস্ট আমরা একটু দেখি এখানে কোন পার্টস অফ স্পিচ। এখানে অমওয়ার্ড অ্যাফ্রেড সোলজার, এখানে আমরা একটু জাস্ট খেয়াল করি, এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব যেটা বোঝাচ্ছে যে মানে কোন একটা সিচুয়েশনে কোন একটা সৈনিকের ভীত হওয়া বা ভয় পাওয়া অবস্থাটাকে বোঝাচ্ছে। তো সোলজারটা হচ্ছে আমার নাউন, সোলজারটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। তো নাউনকে যে মডিফাই করে, যে পার্টস অফ স্পিচটা নাউনকে যে মডিফাই করে সেটা আমার কোন পার্টস অফ স্পিচ? সেটা হবে আমার অ্যাডজেক্টিভ। নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, নাউনটাকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। Just 2 minutes after. ওকে, নাউনটাকে মডিফাই করে সেটা হলো আমার অ্যাডজেক্টিভ, নাউনটাকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যাফ্রেড সোলজার, আমরা অ্যাফ্রেডটাকে কি বলতে পারি? অ্যাফ্রেডটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি, অ্যাডজেক্টিভ। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? জাস্ট আমি একটু সবার কাছে একটু জানতে চাই যে ক্লিয়ার কিনা। আমি একটু দ্রুতই যাচ্ছি কারণ শেষ করতে হবে টাইমলি। 23 সি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউনকে যে মডিফাই করে। 22 আনসার সি, তানজিন আক্তার, ইমন বলছে, পুষ্প বলছে, ইমন, সাদিয়া, সানজিন সবাই বলছে। তাহলে 22 আনসার আমার সি। তাহলে 23 আনসারটা আমরা কি পাচ্ছি? 23 আনসারটাও সি। আমরা এখন একটু 24 চলে যাই। 24 নম্বরে পিক আপ দ্য রাইট ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন থেকে আসতেছে শি নোজ ইউ, শি নোজ ইউ। তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, আমার এস বাই ইএস আছে। নোজ থাকলে আমি এখানে ডু অথবা ডাজন্ট দিব। তো যেহেতু আমার নোজ আছে, শি থার্ড পারসন সিঙ্গুলার না, তাহলে আমার কি হবে? ডাজ নট ইউ। এখানে আমরা কন্ট্রাকশন ব্যবহার করতেছি, কন্ট্রাকশন ব্যবহার করতেছি। কন্ট্রাকশন কোনটাকে বলি? আমরা সংক্ষেপণ বলি। আমরা অক্সিলারি ভার্বের যে সংক্ষেপণ সেটাকে আমি বলছি কন্ট্রাকশন। তো কন্ট্রাকশন যদি আমি ব্যবহার করি তাহলে কি হবে? ডাজন্ট ইউ, ডাজন্ট ইউ না তো, ডাজন্ট শি। হ্যাঁ, শি। ওকে, তাহলে আনসার কি হচ্ছে দেখো, এখানে আনসার অপশনে 4 নাম্বারটা সুন্দর করে দেয়া আছে, ক্লিয়ার। ওকে, 24 আনসার ডি, এটা সবাই আনসার করতে পারতেছো, খুবই সহজ, কঠিন একদমই না। তারপর আমরা চলে যাই, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে বাসস্থান বলতে আমরা যেটা বুঝি অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন। এই স্পেলিংটা কিন্তু আমরা স্পেলিং থেকে প্রশ্ন পাইলাম দুইটা, স্পেলিং থেকে দুইটা প্রশ্ন পাইলাম। একটা দেখলাম কি ডিসেন্ট্রি ছিল, তারপরে অ্যাসার্টেইন বা নিশ্চিত করা, কোনো কিছুর নিশ্চয়তা প্রদান, আমরা অ্যাসার্টেইন দেখলাম। আবার অ্যাকোমোডেশন, আমরা জাস্ট মনে রাখবো অ্যাকোমোডেশনে 2টা সি 2টা এম। অ্যাকোমোডেশনে কি 2টা সি, এককমো এরকম মনে রাখবো, এককমো এরকম 2টা সি 2টা এম। তাহলে অ্যাকোমোডেশন শব্দটা মানে বোঝায় বাসস্থান। এটা একটা নাউন, এটা একটা কি ধরনের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ শব্দের শেষে টিআইওএন আছে। তাহলে এককমো যদি আমরা পাই তাহলে আনসার কোনটা হবে? সবাই বলে দেন। এককমো যদি পাই তাহলে আনসার কোনটা হবে? ওকে, এককমো যদি হয় তাহলে আনসার কোনটা হবে? 25 আনসার বলে ফেলছে, 24 আনসার ডি হবে, 25 আনসার ডি। ওকে, এখন কথা হলো যে আজকের ক্লাসের তো মোটামুটি আমরা আর দীর্ঘায়িত করব না, এখানেই আমরা ক্লাসের সমাপ্তি টানতেছি। এখন এনইউ টপার্স 1.0, এখন ক্লাসটা সবার কাছে কেমন লাগলো বা ক্লিয়ার কিনা আমি জাস্ট একটু জানতে চাই যে সবার কাছে ক্লিয়ার কিনা, সবাই কি বুঝতে পারছেন কিনা, সবাই যারা ক্লাস করতেছেন সবার কাছে ক্লিয়ার কিনা আমি জাস্ট একটু করে জানতে চাই, জেনে আমরা শেষ করব। তো এনইউ টপার্স 1.0 ক্লাস কিন্তু খুবই শীঘ্রই শুরু হয়ে যাবে। আমরা এখানে টোটাল 5টা বই আমরা কিন্তু দিব, 5টা বই। এখানে
সায়েন্সের জন্য সায়েন্স বুস্টার, আর্টসের জন্য আর্টস বুস্টার, কমার্সের জন্য কমার্স বুস্টার। এর পাশাপাশি কি থাকবে, জিকে ইংলিশ স্পেশাল বই থাকবে, বাংলা ইংলিশ এবং জিকে 3টা স্পেশাল বই থাকবে, আর একটা মডেল টেস্ট বই থাকবে। তার মানে টোটাল 5 সেটের একটা বই পাচ্ছেন। এই টোটাল কোর্সটা, জাস্ট ক্লাসের যে কোর্সটা, এখানে ক্লাস, পরীক্ষা, এক্সাম যা কিছু আছে এভরিথিং, মডেল টেস্ট সহ টোটাল আপনি 1200 টাকা দিয়ে কিন্তু জয়েন হতে পারবেন। এবং এর সাথে অতিরিক্ত 500 টাকা দিয়ে আমার কি করতে হবে, যে ওই কোর্স ম্যাটেরিয়াল হিসেবে বইগুলো আমাকে সংগ্রহ করতে হবে। তো যারা ক্লাস করলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা প্রতিনিয়তই ক্লাসগুলো রাখতেছি যেন আপনাদের এই যে জার্নিটা এটা যেন সহজ হয়, সেই চিন্তা থেকে, সেই ধারণা থেকে, সেই বাস্তবতা থেকে আমরা কাজ করে যাচ্ছি। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া। যারা এখনো জয়েন হন নাই তারা ক্লাসগুলো যাচাই করবেন। বাংলাদেশের কোথাও এইভাবে বেসিক ধরে ধরে মডেল টেস্ট সলভ, প্রশ্ন ব্যাংক সলভ এবং বেসিক ক্লাস নেওয়া হচ্ছে কিনা যাচাই করে আপনারা সিদ্ধান্ত নেবেন। তো সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। যারা এখনো জয়েন হন নাই জয়েন হয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।